দ্বিতীয় বিশ্বযুদ্ধ বললেই যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হলো অ্যাডলফ হিটলার, তাই না? কিন্তু ভাবুন তো একবার, একজন ব্যর্থ শিল্পী কিভাবে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচারীদের একজন হয়ে উঠলেন। চলুন আজ আমরা এই বিতর্কিত মানুষটার উত্থান আর পতনের পেছনের গল্পটাই একটু জেনে নিই। এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। একদিকে দেখুন ১৯০৯ সাল, ভিয়েনার রাস্তায় ঘুরে বেড়ানো একজন গৃহহীন শিল্পী, পোস্টকার্ড এঁকে কোনো মতে যার দিন কাটত। আর অন্যদিকে ইতিহাসের অন্যতম ক্ষমতাধর আর ধনী এক স্বৈরশাসক। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এটা কিভাবে সম্ভব হলো? তো তার এই পুরো যাত্রাটা বোঝার জন্য আমরা তার জীবনটাকে ৫টা ভাগে ভাগ করে দেখব। মানে প্রথমে দেখব কিভাবে তিনি শিল্পী থেকে সৈনিক হলেন, এরপর তার রাজনৈতিক উত্থান, তারপর আমরা জানব তার সেই ভয়ঙ্কর মতাদর্শের কথা, তার বিশাল সম্পদের উৎস, আর সবশেষে দেখব বার্লিনের বাংকারে তার কি করুণ পরিণতি হয়েছিল। গল্পটা শুরু হচ্ছে ১৮৮৯ সালে অস্ট্রিয়াতে। সেখানেই অ্যাডলফ হিটলারের জন্ম। আচ্ছা, ছোটবেলা থেকেই কিন্তু তিনি ছিলেন বেশ একগুঁয়ে আর জেদি। পড়াশোনা একদমই ভালো লাগতো না, তার সব ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। কিন্তু কে জানতো শিল্পের প্রতি এই ভালোবাসা তাকে খ্যাতির দিকে নয়, বরং এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। তার স্বপ্ন ছিল কিন্তু একটাই, বড় চিত্রশিল্পী হওয়া। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ভিয়েনার আর্ট স্কুল তাকে একবার না, পরপর দুবার ফিরিয়ে দেয়। এই প্রত্যাখ্যানটা তার মনে এতটাই গভীর একটা ক্ষত তৈরি করে, এতটাই হতাশা আর ক্ষোভের জন্ম দেয় যে এরপর থেকেই তার জীবনটা রাস্তায় নেমে আসে। ভিয়েনায় শুরু হয় তার দারিদ্র্য আর গৃহহীনতার জীবন। এরপর তার জীবনে এমন কয়েকটা ঘটনা ঘটে যা তাকে পুরোপুরি বদলে দেয়। যেমন মায়ের মৃত্যুর পর তিনি একদম একা আর নিঃস্ব হয়ে পড়েন। এরপর তিনি চলে যান জার্মানিতে আর যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধের সেনাবাহিনীতে। যদিও যুদ্ধে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিলেন, কিন্তু কখনো বড় কোনো পদে কিন্তু তাকে প্রমোশন দেওয়া হয়নি। আর সবশেষে জার্মানির পরাজয়, ওটাই যেন তার মনের মধ্যে প্রতিশোধের একটা আগুন জ্বালিয়ে দিল, আর সেটাই তার ভবিষ্যতের রাস্তা ঠিক করে দেয়। তো যুদ্ধ শেষ, জার্মানির অবস্থা তখন ভয়াবহ। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব কিছু ভেঙে পড়েছে। এরকম একটা বিশৃঙ্খল সময় সেনাবাহিনী হিটলারকে একটা কাজ দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের উপর গুপ্তচর বৃত্তি করা। আর ঠিক এই কাজটা করতে গিয়েই তার সাথে পরিচয় হয় জার্মান ওয়ার্কার্স পার্টির। আর বলা যায় এখান থেকেই তার রাজনৈতিক জীবনের আসল খেলাটা শুরু হয়। এরপর থেকে তিনি যেন একটার পর একটা সিঁড়ি বেয়ে ক্ষমতার চূড়ায় উঠতে থাকেন। পার্টিতে যোগ দিয়েই তার সেই জ্বালাময়ী বক্তৃতার জোরে খুব তাড়াতাড়ি নেতা হয়ে গেলেন। এরপর ১৯২৩ সালে একটা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হন, জেলেও যেতে হয়। আর সেই জেলেই তিনি লেখেন তার সেই কুখ্যাত বই মাইন কাম্ফ। জেল থেকে বেরিয়ে এবার তিনি নির্বাচনের পথে হাঁটেন। প্রথমে হলেন জার্মানির চ্যান্সেলর, সরকার প্রধান, আর সবশেষে ১৯৩৪ সালে হয়ে উঠলেন জার্মানির একছত্র অধিপতি বা ফিউরার। আচ্ছা, এবার আসা যাক তার শাসনের সবচেয়ে অন্ধকার দিকটায়। তার পুরো ক্ষমতাটাই দাঁড়িয়েছিল একটা ভয়ঙ্কর ঘৃণার মতাদর্শের ওপর। আর এই মতাদর্শ থেকেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যাগুলোর একটা। ৬০ লক্ষ সংখ্যাটা একবার ভাবুন। এটা হলো হলোকাস্টের সময় নাৎসিদের হাতে খুন হওয়া ইহুদিদের আনুমানিক সংখ্যা। এটা এমন এক ট্র্যাজেডি যা আসলে কল্পনাও করা যায় না। ইতিহাসে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা হলোকাস্ট নামে পরিচিত। যদিও নির্যাতন আর হত্যা অনেক আগে থেকেই চলছিল, কিন্তু ১৯৪২ সালের ওয়ানসি সম্মেলনে ফাইনাল সলিউশন নামে একটা আনুষ্ঠানিক পরিকল্পনা নেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, ইহুদি জাতিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত তীব্র ঘৃণা, এর জন্ম হলো কিভাবে? এর উৎসটা ঠিক কোথায়? বিভিন্ন সূত্র থেকে এর পেছনে বেশ কয়েকটা সম্ভাব্য কারণের কথা জানা যায়। ঐতিহাসিকরা এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। যেমন কেউ কেউ মনে করেন ভিয়েনার সেই আর্ট স্কুল থেকে প্রত্যাখ্যাত হওয়াটাই হয়তো একটা বড় কারণ ছিল। আবার অনেকে বলেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হারের জন্য তিনি ইহুদি রাজনীতিবিদদের দায়ী করতেন, আর সেখান থেকেই এই বিদ্বেষের শুরু। এছাড়াও অর্থনীতি আর মিডিয়াতে ইহুদিদের নিয়ন্ত্রণ নিয়ে একটা ষড়যন্ত্রের তত্ত্বও তখন বেশ চালু ছিল, আর ভিয়েনার ইহুদি বিদ্বেষী গোষ্ঠীগুলোর দ্বারাও তিনি বেশ প্রভাবিত হয়েছিলেন। আমরা হিটলারের রাজনৈতিক কাজকর্ম নিয়ে অনেক কথা বলি, কিন্তু একটা বিষয় প্রায়ই আড়ালে থেকে যায়, আর সেটা হলো তার ব্যক্তিগত সম্পদ। ক্ষমতায় থাকার সময় তিনি শুধু একটা বিশাল সাম্রাজ্যই গড়েননি, সেই সাথে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পত্তি। কত হতে পারে তার সম্পদের পরিমাণ? আজকের দিনে হিসাব করলে প্রায় $3 ট্রিলিয়ন। ভাবা যায় যে মানুষটা একসময় গৃহহীন ছিল, তার হাতে এত বিশাল সম্পদ। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। তো এই টাকাটা আসতো কোথা থেকে?
তার আয়ের উৎসগুলো ছিল খুবই পরিকল্পিত আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের একটা নিখুঁত উদাহরণ। যেমন তার বই মাইন কাম্ফ থেকে তিনি বিপুল রয়্যালটি পেতেন, এমনকি তার ছবি দেওয়া প্রত্যেকটা ডাক টিকিট থেকেও তিনি টাকা নিতেন। মানে ভাবুন, রাষ্ট্রীয় আয়কে কিভাবে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হচ্ছে। এর সাথে তো ধনী সমর্থকদের দেওয়া অনুদান ছিলই, আর সবচেয়ে বড় অংশটা আসতো ইউরোপের বিভিন্ন দেশ জয় করে সেখান থেকে লুট করা সম্পদ থেকে। তবে তার শাসনের মধ্যে একটা বেশ অবাক করার মতো ব্যাপারও ছিল জানেন। হিটলারের সরকারই কিন্তু বিশ্বে প্রথম জনস্বাস্থ্যের কথা ভেবে ধূমপানের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। শুধু তাই না, সামরিক বাহিনীতে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু একদিকে জনস্বাস্থ্যের জন্য এই আপাত চিন্তা, আর ঠিক তার উল্টো দিকে ছিল তার আসল মতাদর্শটা। তার এই একটা উক্তিই দেখুন না, এটা থেকেই বোঝা যায় যে ওইসব ভালো কাজের আড়ালে আসলে কতটা তীব্র ঘৃণা লুকিয়েছিল। এই যে চরম একটা বৈপরীত্য, এটাই ছিল তার চরিত্রের একটা বড় দিক। এবার আমরা চলে এসেছি গল্পের একেবারে শেষ পর্বে। সময়টা এপ্রিল 1945 সাল। সোভিয়েত রেড আর্মি বার্লিন শহরটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, আর হিটলার তখন বসে আছেন তার সুরক্ষিত বাংকারে। নিজের চোখের সামনে তার হাজার বছরের স্বপ্নের সাম্রাজ্যকে ভেঙে পড়তে দেখছেন। জানলে অবাক হবেন, তার শাসনামলে তাকে খুন করার জন্য অন্তত 27 বার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে যান। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, শেষ পর্যন্ত তাকে নিজের জীবনটা নিজের হাতেই শেষ করতে হলো। তার শেষের দিনগুলো ছিল খুবই নাটকীয়। বাংকারের ভেতরে চারদিকে যখন গোলাবর্ষণ চলছে, তার মধ্যেই তিনি নিজের 56তম জন্মদিন পালন করলেন। তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করলেন, আর যখন বুঝলেন পরাজয় নিশ্চিত, তখন আত্মসমর্পণের বদলে আত্মহত্যার পথটাই বেছে নিলেন। তিনি তার শেষটা নিশ্চিত করতে চেয়েছিলেন, তাই সায়ানাইড আর পিস্তল দুটোই ব্যবহার করেন। আর তার কড়া নির্দেশ ছিল, মৃত্যুর পর তার আর ইভার শরীর যেন পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়। তিনি চাননি শত্রুপক্ষের হাতে তার মৃতদেহের কোনো চিহ্ন থাকুক। তাহলে অ্যাডলফ হিটলার আসলে কে? একজন খলনায়ক, একজন নেতা, নাকি ইতিহাসের একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা? তার জীবন আর শাসনকাল আজও একটা খুব জটিল অধ্যায়। তার গল্পটা একদিকে যেমন ক্ষমতার অপব্যবহার আর ঘৃণার কি ভয়াবহ পরিণতি হতে পারে তার একটা সতর্ক বার্তা দেয়, তেমনি নেতা